কল্যাণ পাকরাশি এবং সাবিত্রী পাকরাশি এই পাঁশকুড়া এলাকার দুজনেই এক নামকরা দম্পতি। শুধু আয়া সেন্টার নয়, এর সঙ্গে পথ শিশুদের দেখাশোনা করা থেকে রাস্তার কুকুর বেড়ালদের নিয়মিত খাবার দেওয়া থেকে শুরু করে অনেক সমাজসেবামূলক কাজই করে থাকেন এই নিঃসন্তান দম্পতি। পুলিশের সাথে তাদের কাজের সূত্রে বেশ ভালোই পরিচয়। পরমার খোঁজ করতে গিয়ে তাই পুলিশ প্রথমেই পৌঁছায় পাকরাশি আয়া সেন্টারের কর্ণধার কল্যাণ পাকরাশি ও সাবিত্রী পাকরাশির বাড়ি। পরমা বলে মেয়েটি আপনাদের এখানে কতদিন ধরে কাজ করছে কল্যাণবাবু? ওই মাস 2-3 হবে। আচ্ছা, ও যে গত 7-10 দিন ধরে নিখোঁজ, তা আপনারা জানতেন না বা জানার চেষ্টা করেননি? চেষ্টা কি করব ম্যাডাম, আসলে ও যে 7-10 দিন কাজে যাচ্ছে না সেটাই তো আমরা জানতাম না। যে বাড়িতে আয়ার কাজের জন্য পাঠিয়েছিলাম সেখান থেকে তো আমাকে কিছু জানায়নি। আশ্চর্য। সত্যি এরকম কিন্তু সচরাচর হয় না। আমাদের থেকে যারা আয়া নেয়, এই আয়া যদি একদিন কামাই করে বা একটু দেরি করলেই ওরা আমাদেরকে ফোন করে জানায়, কিন্তু এই বাড়ি থেকে যে কেন কিছু জানায়নি সেটাই তো বুঝতে পারছি না। আপনি পরমাকে যে বাড়িতে পাঠিয়েছিলেন সেটা কোথায়? এই তো কাছেই, পাঁশকুড়ার ওই ঘোষপাড়াতেই। আচ্ছা, আপনাদের কাছে ওই বাড়িটার অ্যাড্রেস নিশ্চয়ই আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আসলে এইটা তো প্রথমবার না, ওখানে এক বৃদ্ধা দম্পতি থাকেন, ওরা তো মাঝে মাঝেই আমাদের কাছ থেকে আয়া সার্ভিস নেন। তাহলে তো ওরা মানে ওই পরিবার আপনাদের পরিচিত, কিন্তু পরমার না যাওয়ার ব্যাপারটা তাও আপনাদের জানায়নি? দেখুন, আমরা যদি কিছু জানতাম তাহলে আপনাদের কেন জানাবো না বলুন? আমাদের আপনাদের কাছে কিছু লুকিয়ে কি লাভ বলুন তো? সে তো বটেই। বেশ, আপনারা ওই বাড়ির ঠিকানাটা একবার দিতে পারবেন? দাঁড়ান, দিচ্ছি। আচ্ছা, এই পরমা মেয়েটা কেমন ছিল কল্যাণবাবু? দেখুন, আমি ঠিক বলতে পারবো না বুঝলেন, কারণ আমি তো এই সেন্টার দেখাশোনা করি না। তবে আমার মিসেস ভালো বলতে পারে। আসলে ওই আয়া মেয়েগুলোর সাথে ওরই তো ভাব ভালোবাসা বেশি। তবে আমার কিন্তু মেয়েটিকে দেখে খারাপ কিছু মনে হয়নি, বেশ হাসি খুশি আর মিশুকে। শুনেছি ও কাজ নাকি বেশ গুছিয়ে করতো। এর আগে ওকে যে বাড়িতে দিয়েছিলাম তারা তো ওর বেশ প্রশংসাই করেছিল। এই নিন, পরমাকে যে বাড়িতে কাজে পাঠানো হয়েছে সেই বাড়ির ঠিকানা। ঠিক আছে, আপনি বসুন। আপনারাও খোঁজ খবর করুন, আর আমিও ওই বাড়িতে একটা ফোন করে দেখছি। আসলে মেয়েটা যে কোথায় গেল, আসলে একটা খবর না পেলে ঠিক শান্তি পাবো না। আপনি মেয়েগুলোকে খুব স্নেহ করেন মনে হচ্ছে। কি বলছেন স্যার, ওরাই তো আমাদের সব। আর আমরা বুড়ো বুড়ি বেঁচে আছি ওই মেয়েগুলোর ভালো করার জন্যই তো, আর তাছাড়া দুস্থ লোকেদের সেবা করার জন্য। হ্যাঁ, সেটা তো আপনাদের এলাকার সবাই সবটাই মোটামুটি জানে। আচ্ছা, তবে চলি। এরপর পুলিশ কল্যাণ পাকরাশির স্ত্রী সাবিত্রী পাকরাশির দেওয়া ঠিকানা অনুযায়ী সেই বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে পরমা শেষবারের মতো কাজ করেছে। তারা জানায়, তারা পরমাকেই জানিয়ে দিয়েছিল যে তারা 7 দিন থাকবে না, তাই পরমাকে আসতে হবে না। তারা পরমাকে জানিয়ে দিয়েছিল বলেই সেন্টারে আলাদা করে তারা কিছু জানায়নি। পুলিশ নিজের মতো করে তাদের সঙ্গে কথা বলে বোঝে এই বৃদ্ধ দম্পতি মিথ্যে বলছে না। তাহলে তাহলে পরমা মণ্ডল গেল কোথায়? কি হলো তার? স্যার, হাই রোডের ধারে টলি ব্যাগের ভেতর যে লাশটা পাওয়া গেল, সেটা তো মুখ দেখে চেনার উপায় নেই যে কার লাশ। এমন নৃশংসভাবে কে মারলো বলুন তো? দেখো, ওটা একটা মহিলার বডি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে তুমি বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি যে বডিটা কার। আপনি বুঝতে পেরেছেন স্যার কার বডি? দেখো, আমি যদি খুব ভুল না করি তাহলে ওই মহিলাই হচ্ছে
পরমা মণ্ডল। সে কি কি করে বুঝলেন? তুমি হয়তো খেয়াল করনি, ওই বডির গলায় একটা আঁচিল আছে। আমাদের কাছে ওই যে পরমা মণ্ডলের যে ছবিটা আছে না, তার গলায় তো এরকম একটা আঁচিল আছে। আর আমার যদি খুব ভুল না হয় তাহলে আমার ধারণায় ঠিক ওই মহিলাই পরমা মণ্ডল। তার মানে স্যার, যে কেসটা এতদিন নিছক মিসিং কেস ছিল সেটা আজ মার্ডার কেস হয়ে গেল। একদমই তাই। আমাদের পরমার সম্পর্কে আরও ভালো করে খোঁজ খবর করতে হবে, জানতে হবে যে এরকম নৃশংসভাবে পরমা মণ্ডলকে কে মারলো এবং কেন। এইভাবেই একটা মিসিং কেস মুহূর্তের মধ্যে পুলিশের চোখে মার্ডার কেসে পরিণত হয়। একটা মিসিং কেসের ক্ষেত্রে পুলিশ যতটা গুরুত্ব দিয়ে একটা নিখোঁজ মানুষকে খোঁজে, স্বাভাবিকভাবেই মার্ডার কেসের ক্ষেত্রে পুলিশের গুরুত্ব দেওয়াটা এবং সব দিকটা খুঁটিয়ে দেখার পরিমাণ আরও বেড়ে যায়। ইতিমধ্যে হাই রোডের ধারের জঙ্গলে পাওয়া বডিটা নিয়ে মিডিয়াতে হাইপ পেতে শুরু করে, আর তাতেই কপালে ভাঁজের পরিমাণ বাড়তে শুরু করে পুলিশের। স্যার আসছি। হ্যাঁ এসো। স্যার, হাই রোডের ওপর মহিলার বডি পড়া নিয়ে মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে তো খুব বেশি দিন আমরা পরমা মণ্ডলের পরিচয়টা লুকিয়ে রাখতে পারবো না। আমিও তো তাই দেখছি। বাংলার যত নামি দামি নিউজ চ্যানেল থেকে শুরু করে সব নিউজ চ্যানেল এটাকে নিয়ে আলাদা করে খবর করেছে। আরে আমার কাছে তো ফোনের পর ফোন আসছে। আচ্ছা, তোমাকে পরমা মণ্ডলের সম্পর্কে যে খোঁজ খবর করতে বলেছিলাম তাতে নতুন কিছু পেলে? না স্যার, তেমন কিছু পাইনি। পরমা একটা বোতাম টেপা মোবাইল ইউজ করতো। আমি নিতাইয়ের কাছ থেকে ওর নাম্বারটা নিয়ে সাইবার টিমকে দিয়েছি। গুড। তুমি সেই ফোন থেকে ওর কল লিস্টটা ফার্স্টে বার করো। দেখো পূজা, আমাদের জানতে হবে যে পরমা বাড়ির বাইরে কার সাথে কথা বলতো। হ্যাঁ স্যার, আমি সেই খোঁজটাও করেছি। কল লিস্টে একটা নাম্বার থেকে কিন্তু পরমার মোবাইলে ডেইলি ফোন আসতো। কার নাম্বার ওটা? সে কোথায় থাকে তার কিছু খোঁজ পেলে? পেয়েছি স্যার। এটা একটা ছেলের নাম্বার। ছেলেটার নাম শিবু দাস, আর ও গণেশ বাগানে থাকে। বাবা, সে তো এলাকা থেকে অনেকটা দূর। হ্যাঁ স্যার, আমি শিবু দাসের নাম্বারে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে শিবুকে হয় ধরে আনো, না হয় বেঁধে আনো। এই পরমার কেসে শিবু কিন্তু আমাদের চাবিকাঠি হতে পারে। কিন্তু স্যার, মানে একটা বিষয়ে না আমার একটু খটকা লাগছে। কি ব্যাপারে? স্যার, পরমা খুব ঘরোয়া টাইপের মহিলা। ওর পক্ষে কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করা পসিবল? আপনার কি মনে হয়? ও কিন্তু নিজের স্বামী আর পরিবারকে খুব ভালোবাসতো স্যার। দেখো পূজা, স্বামী পরিবারকে তো সবাই ভালোবাসে, তাই বলে তাদের কি অন্য কোথা থেকে ভালোবাসা পেতে ইচ্ছে করে না? তাছাড়া পরমার উপরে এসে পড়া দায়িত্বভার সামলাতে সামলাতে ওর তো এরকম একটা সম্পর্কের দিকে ঝোঁকার চান্স সব থেকে বেশি।